সরকার মূল দাবি মেনে নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার জানালেন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। বাংলাদেশকে নিয়ে সহিংস খেলা আর খেলতে দেয়া হবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের বিচারের আশ্বাস। কোটা আন্দোলন নিয়ে সহিংসতায় 147 জনের মৃত্যুর খবর পেয়েছে সরকার। রয়েছেন ছাত্র, পুলিশ সহ বিভিন্ন পেশার মানুষ। 10 দিন পর চালু মোবাইল ইন্টারনেট, সামাজিক মাধ্যমকে মানতে হবে দেশের আইন, কর্তৃপক্ষকে চিঠি। বেনজিরের বিরুদ্ধে মিলেছে সন্দেহজনক লেনদেনের প্রমাণ, হাইকোর্টে দুদকের অগ্রগতি প্রতিবেদন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সরকার মূল দাবি মেনে নেয় সব কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। বাংলাদেশ নিয়ে সহিংস খেলা আর খেলতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যার স্পষ্ট উচ্চারণ, সাম্প্রতিক সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে। আকবর হোসেন সুমনের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সহ দেশের বিভিন্ন স্থানে নিহত 34 জনের পরিবারের সদস্যরা হাজির গণভবনে। স্বজনহারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুকে আগলে নেন সাম্প্রতিক সহিংসতায় প্রিয়জন হারানোদের। শোকার্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ তুলে দেন বঙ্গবন্ধু কন্যা। আবেগ আপ্লুত কণ্ঠে আপনজন হারানোর শোকে সমবেদনা জানান প্রধানমন্ত্রী। মানুষ খুন করে সরকার পতন, এটা কবে হয়, কখন হয়? সাধারণ মানুষ কি দোষ করেছে? আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেব? আমি একটু বলবো যে আমি আপনাদের মতনই একজন বাবা মা ভাই হারানো সেই এতিম। কাজে আপনাদের কষ্ট আমি বুঝি, আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন সরকার প্রধান। যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই, কারণ আপনাদের কাছে সাহায্য, যদি আপনারা কিছু জানেন আমাদের জানাবেন। এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। বর্বরতার বিচারের জন্য ধৈর্য ধরারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার, এটা কি কেউ করতে পারে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আন্দোলনের নামে কুটিল রাজনীতির বলি হয়ে আর যেন কোনো প্রাণ ঝরে না পড়ে, সবার প্রতি এমন আকুতি জানিয়েছেন কোটা সহিংসতায় নিহতদের পরিবারের সদস্যরা। সাধারণ শিক্ষার্থীদের হাতিয়ার করে তারা দেশে আর কোনো হানাহানি দেখতে চান না। বিস্তারিত ফারজানা শোভার প্রতিবেদনে। বেদনার জলের সহজাত ভাষা এক সূত্রে বেঁধেছে দুজনকে। স্বজন হারানোর শোক আর বিক্ষত হৃদয়ে এ যেন একটু স্নেহের প্রলেপ। সারা দেশে কোটা আন্দোলনের কারণে 34 জন নিহতের সাথে শোক ভাগাভাগি করে নিয়েছেন প্রধানমন্ত্রী। দিয়েছেন সবসময় পাশে থাকার আশ্বাস। বাবুল মিয়া রাজধানীর মিরপুরে সাধারণ গাড়ি চালক। 3 সন্তানসহ 5 সদস্যের পরিবারের জীবিকা জোগাতে 18 তারিখে রাজপথে বের হতে বাধ্য হন। কোনো কিছু বুঝে ওঠার আগেই সহিংসতার আগুনে পুড়ে স্থান হয় আইসিইউতে, আর পরদিনই সব শেষ। আন্দোলনের পরে তো আমি স্বামী হারাইছি, আমার ছেলে মেয়ে বাপ হারাইছে।
আমরা এটি চাই না, এই আন্দোলন আমরা চাই না। মানুষের বুক খালি করে, ছেলে মেয়ে বাবা কইতে পারবো না, পরিবারে স্বামী থাকতে পারবো না, স্বামী ছাড়া থাকবো, এরকম কি ভালো নেই? এটা তো খারাপ। চট্টগ্রাম কলেজের স্নাতক শিক্ষার্থী ওয়াসিম আকরাম দরিদ্র পরিবারের বড় সন্তান। খুব শিগগিরই পরিবারের হাল ধরবেন এমন স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে 16ই জুলাই। আসলে সন্তানের যে কোনো ভাষা হয় না, সেটাই তিনি বারবার বোঝাতে চেষ্টা করেছেন। তিনি আমাদেরকে সান্ত্বনা দিতে তিনি নিজে ভেঙে পড়েছেন। তিনি বলেছেন, মানে আমিও আপনাদের মতো একজন, আমি বাবা মা সপরিবার হারিয়েছি, স্বজন হারানোর বেদনা কীরকম সেটা আমি বুঝতে পারি। আমি আপনাদেরকে বলার আর কোনো মানে বাসা পাচ্ছেন এরকম বলে তিনি বোঝাতে চেষ্টা করেছেন। রংপুরের সাইদের পরিবার বলছিলেন কিভাবে কেবল নিজের চেষ্টায় প্রান্তিক কৃষকের সন্তান পৌঁছেছিলেন বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে। তার বুকে লাল রক্তের বিনিময়ে আজ স্বজনদের কেবলই বোবা দীর্ঘশ্বাস। মানুষের মৃত্যু কোনোভাবেই কাম্য নয়, কারণ এই জিনিসটা ওই ছাত্ররা যে আন্দোলন করছে, ছাত্র আন্দোলনের মধ্যে হয়তোবা আরও অনেকে আন্দোলনে নামে পড়ছে, যে কারণে এই আন্দোলনটা বৃহৎ আকার ধারণ করছে। আমি বলতে পারবো না আসলে কী হয়েছে, এটা কোনোভাবেই কাম্য নয়। অরাজক পরিবেশ এরকম, দেশে শান্তিপূর্ণভাবে সবাই বসবাস করবে। এরকম বিশৃঙ্খলা আর এরকম আন্দোলন কোনো সময় হয় নাই। এটা বাংলাদেশের মাটিতে এই প্রথম। আর এরকম জানি না হোক, আর কার মার্কুল জানি খালি না হোক, এটা আমার প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি। এমন আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, কোনো সন্তান যেন পিতার স্নেহ বঞ্চিত না হয়, এমন আকুতি নিহতদের স্বজনদের। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সহিংসতায় এখন পর্যন্ত 147 জন মারা গেছেন বলে খবর পেয়েছে সরকার। সচিবালয় সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ছাত্র, পুলিশ সদস্য সহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। মফিউর রহমানের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেছিল শিক্ষার্থীরা। প্রথম দিকে এই আন্দোলন শান্তিপূর্ণ হলেও পরে বিএনপি জামাত সহ বিভিন্ন স্বার্থান্বেষী মহল এতে অনুপ্রবেশ করলে সৃষ্টি হয় সহিংস পরিস্থিতি। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মারা যায় অনেক মানুষ। জ্বালাও পোড়াও ও ধ্বংসযজ্ঞ চালানো হয় বিটিভি ভবন, মেট্রো রেল সহ রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায়। এই সহিংসতায় মৃত্যুর হিসাব নিয়ে চলে নানা গুঞ্জন ও গুজব। তাই এই বিষয় পরিষ্কার করতে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী জানান, হাসপাতাল সহ বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য মতে এ পর্যন্ত 147 জন মৃত্যুর খবর পাওয়া গেছে। 136 আমাদের কাছে ছিল, তারপরে আমরা দেখলাম আরও 11 জন, যেটা নাকি আওয়ামী লীগের নেতাকর্মী, আমাদের যুবলীগের নেতাকর্মী, এগুলো মানে এই লিস্টের আওতায় ছিল। আমাদের একটা ওভারলোক হয়েছিল 136 প্লাস 11, 147 জন এখন পর্যন্ত আমাদের হিসাবে রয়েছে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কাউকে অযথা গুলি করেনি, পুলিশ প্রতিটি গুলির হিসাব দিতে বাধ্য। আমাদের পুলিশ ট্রেনিং দেওয়া পুলিশ, অযথা গুলি তারা করে না, প্রত্যেকটা গুলির হিসাব তাকে দিতে হয়। শিশু বলে যাদের ধরা হচ্ছে তারা মূলত কিশোর গ্যাংয়ের সদস্য। অল্প কিছু টাকার বিনিময়ে সহিংসতায় অংশ নিয়েছিল বলেও তথ্য রয়েছে। কিশোর গ্যাং এগুলো আমাদের কাছে একটা মানে যন্ত্রণাদায়কের অধ্যায়ে দাঁড়িয়েছে। এরা বুঝে না বুঝেই নানান ধরনের মানে অন্যায় কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। আপনারা নিজেরাও জানেন যেটা এরাও এখানে সম্পৃক্ত কিছু কিছু হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ক্রমান্বয়ে কারফিউ তুলে নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। 10 দিন বন্ধ থাকার পর অবশেষে চালু হয়েছে মোবাইল ইন্টারনেট সেবা। এর আগে অপারেটরদের সাথে মোবাইল ডেটা চালুর বিষয়ে বৈঠক করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এছাড়া দেশের সংবিধান ও আইন মেনে কার্যক্রম চালাতে সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলোকে 31 জুলাই ঢাকায় এসে ব্যাখ্যা দিতে চিঠি দেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। শিউলি শবনমের প্রতিবেদন।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিভিন্ন সহিংসতা ও নাশকতার ঘটনায় টানা 10 দিন বন্ধ থাকার পর অবশেষে সারা দেশে চালু হয়েছে মোবাইলের 4G ইন্টারনেট সেবা। রোববার বিকেল 3টা থেকে গ্রাহকরা তাদের মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। সংযোগ চালুর পর প্রত্যেক গ্রাহককে 3 দিনের জন্য দেয়া হয় 5 GB বোনাস ডাটা। এর আগে রোববার সকালে মোবাইলের 4 অপারেটর ছাড়াও বিকাশ, রকেট, নগদ, উপায় সহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের নিয়ে বিটিআরসিতে বৈঠক করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বৈঠক শেষে সারা দেশে মোবাইলের 4G নেটওয়ার্ক সেবা চালুর সিদ্ধান্তের কথা জানান। যার হয়তো 200 MBPS ছিল সেও পাবে 5 GB, আবার যার হয়তো 5 GB 7 ডে ছিল প্যাকেজ সেও 3 দিনের জন্য তারা 5 GB বোনাস পাবে। সাম্প্রতিক সহিংসতা ঘিরে ফেসবুকে বেশ কিছু ভুল তথ্য ও ভিডিও ছড়ানোর ফলে আরও কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে, যা ফেসবুক কর্তৃপক্ষ এড়াতে পারে না দাবি করে প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলোকে চিঠি দেওয়া হয়েছে। তারা দায়িত্বশীল আচরণ করতে পারলে বাংলাদেশে তাদের কার্যক্রম চালাতে পারবে। এই ফেসবুকের গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে যখন উস্কানি দেওয়া হয় তার বেশ কয়েক ঘন্টা পর আরও 5 জনের মৃত্যু হয়। এই মৃত্যুর দায় কি ফেসবুক এড়াতে পারে? এই সকল উত্তর দেওয়ার জন্য আমরা 31 জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। সর্বসাধারণের জন্য এই কয়দিন ব্রডব্যান্ড ইন্টারনেট ও মোবাইল ডাটা বন্ধ থাকলেও বাংলাদেশ বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল না। বেশি সময় সম্পূর্ণ ইন্টারনেট বন্ধের 200 দেশের তালিকার টপ 10-এও নেই বাংলাদেশের নাম, দাবি প্রতিমন্ত্রীর। টপ 10-এও বাংলাদেশ নাই। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। কোটা আন্দোলন ও সাম্প্রতিক সংঘাতের সঙ্গে ডক্টর ইউনূস সহ বিবৃতিদাতাদের কোনো সম্পর্ক আছে কিনা তা দেখা দরকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন ওবায়দুল কাদের। বিবেকের টানে প্রধানমন্ত্রী আহত ও নিহতদের পরিবারের সঙ্গে দেখা করছেন বলেও জানান সেতুমন্ত্রী। মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু না থাকায় রাজধানীতে ভয়াবহ যানজট হচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিদেশিদের প্রতি আহ্বান জানান ডক্টর। এই ইউনূস আমাদের জাতীয় স্মৃতিসৌধে যায়নি, এই ইউনূস আমাদের শহীদ মিনারে যায় না, এই ইউনূস করোনা জাতীয় কোনো দুর্যোগে এই দেশের মানুষের পাশে ছিল। কোটা আন্দোলন, অগ্নিসন্ত্রাস, সাম্প্রতিক সহিংসতার সাথে এই বিবৃতির সংযোগ আছে কিনা তা ভেবে দেখা দরকার। 2 সপ্তাহ আগেও উত্তরা মতিঝিলের 2.5 থেকে 3 লাখ মানুষ মাত্র 8 ঘন্টায় কর্মস্থলে যেতে পারতেন। স্বস্তির যাত্রা যেন নগরবাসীর কপালে সইল না। স্বপ্নের মেট্রো রেলে দুর্বৃত্তদের হামলায় মেট্রো বন্ধ থাকায় আবারও যানজটে নাকাল রাজধানীবাসী। জনগণের সম্পদ ধ্বংসের চক্রান্তে জড়িতদের বিচার চান মেট্রো যাত্রীরা। মানিক শিকদারের রিপোর্ট। শান্তি স্বস্তির সাথে ঘড়ি কাঁটা ধরে নগরবাসী ছুটে চলতেন ঢাকার উত্তর থেকে দক্ষিণে। মেট্রো রেল চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। 10টায় অফিস থাকলে 9:30 বের হলেই আমি পৌঁছাতে পারছিলাম, সেখানে যাইতেছে অলমোস্ট 2 ঘন্টা আগে আমাকে বের হতে হচ্ছে, তাও আমি টাইম দিয়ে আপনার অফিসে পৌঁছাতে পারছি না। আর্থিক দিকেও ক্ষতি হয়েছে সময়ের জন্য। মানুষের সাথে মানুষের একটা বৈষম্য অথবা তর্ক বিতর্ক হতে পারে। জাতীয় সম্পদ, এই ধরনের সম্পদ নষ্ট করাটা ঠিক না। জনকল্যাণে নিয়োজিত গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন যাত্রীরা। আমরা যে বাসে যাতায়াত করতেছি, এখন এই যে জামে বসে রয়েছে, তাই না? আমাদেরই তো ক্ষতি হয়েছে, যারা হামলা করছে তাদের তো কিছু না। যারা করছে এরা দেশের শত্রু, জনগণের শত্রু, এদের মানে বিচারের আওতায় আসা উচিত। এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে পরবর্তীতে জীবিকা বা জীবনের ক্ষেত্রে আঘাত করার ক্ষেত্রে যাতে
কম্পন ধরে ভিতরে। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ১৯ জুলাই রাজধানীবাসীর স্বপ্নের এই মেগা প্রজেক্টে হামলা চালায় দুর্বৃত্তরা। রাজধানীবাসীকে যে স্বস্তি এনে দিয়েছিল মেট্রো রেল, সেই মেট্রো রেলের উপর হামলা হয়েছে। স্টেশনের প্রত্যেকটা স্থানেই একটা ক্ষতের চিহ্ন বয়ে বেড়াচ্ছে মেট্রো রেল। এই যে মেট্রো রেলের যে পরিস্থিতি, সেটা আসলে কোনোভাবেই মানার নয়, সেটাই বলছেন মেট্রো রেলের কর্মকর্তারা, কর্মচারীরা এবং সাধারণ যারা যাত্রী আছে, সর্বোপরি যারা রাজধানীবাসী আছে, যারা এতদিন এই মেট্রো রেলের সুবিধা ভোগ করেছেন, তারা আসলে কেউই এই ধ্বংসযজ্ঞ মেনে নিতে পারছেন না। মেট্রো কর্তৃপক্ষ জানায় এই দুটি স্টেশন আবারও চালু করতে অন্তত 1 বছর সময় লাগবে। সিভিল যে কার্যক্রম আছে এখানে, এই কার্যক্রম ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। আমাদের ইলেকট্রিক্যাল কার্যক্রম আছে, ইলেকট্রিক্যাল কার্যক্রমও ধ্বংস হয়েছে। আমাদের মেকানিক্যাল কার্যক্রম আছে, সেই জায়গাগুলো ধ্বংস হয়েছে। সিগন্যালিং কার্যক্রম আছে, সেখানেও ধ্বংস হয়েছে। যাত্রীরা অধীর অপেক্ষায় আছেন কবে আবার চালু হবে স্বপ্নের মেট্রো রেল। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করেছে সংস্থাটি। দুদকের আইনজীবী বলছেন, এ বিষয়ে শিগগিরই মামলার সিদ্ধান্ত আসবে। এর আগে গণমাধ্যমে সাবেক পুলিশ প্রধান বেনজিরের দুর্নীতি ও সম্পদের পাহাড় নিয়ে প্রতিবেদনের অনুসন্ধান করে দুদক। ঢাকা, গোপালগঞ্জ, মাদারীপুর, বান্দরবান ও গাজীপুরে নামে বেনামে বিভিন্ন সম্পদের তথ্য পায় সংস্থাটি। এরপর থেকে ধারণা করা হয় বিপুল অর্থ সম্পদ বিদেশেও পাচার করেছেন বেনজির। দুদক জানিয়েছে, অগ্রগতি প্রতিবেদনে তারই তথ্য মিলেছে। বেনজিরের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে গত 22 এপ্রিল কমিটি গঠন করে দুদক। পরিস্থিতি আঁচ করতে পেরে গত 23 এপ্রিল থেকে টাকা সরাতে থাকেন সাবেক এই আইজিপি। হাইকোর্ট ডিভিশনের অগ্রগতি প্রতিবেদন চেয়েছিল, সেটা আজকে আমরা এফিডেভিট করে অলরেডি দাখিল করেছি। সেটা শুনানির জন্য কালকে বা পরশু আসবে। কয়েক কোটি টাকা উঠিয়ে নিয়েছে, কোন ব্যাংক থেকে উঠেছে, কীভাবে উঠেছে, সে অ্যাকাউন্ট নাম্বার কত, এফডিআর নাম্বার কত, কত তারিখ টাকাটা উঠিয়েছে, আমরা পুঙ্খানু ব্যাখ্যা দিয়ে দিয়েছি। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ব্যবসায় ক্ষয়ক্ষতির পুরো চিত্র পাওয়ার পরই পদক্ষেপ নেবে সরকার। 2-1 দিনের মধ্যে হিসাব দেবে এফবিসিসিআই। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় প্রাণী সম্পদ খাতে এ পর্যন্ত 5 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও বলেন, সাভার ও রংপুরে প্রাণী সম্পদ অফিসে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এতে এসব অফিসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নাশকতার এসব ঘটনায় মামলা করলে পুলিশ এ পর্যন্ত 14 জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে 4 জনের কাছে প্রাণী সম্পদ অফিসের মালামাল পাওয়া গেছে বলেও জানান মন্ত্রী। খামারিদের ক্ষতি পোষাতে করণীয় বিষয়ে জানতে চাইলে মন্ত্রী জানান, দুগ্ধ খামারিরা নিজ জেলার ডিসি অফিস থেকে অনুমতি সাপেক্ষে তাদের পরিবহন চালাতে পারবে। এদিকে কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় তৈরি পোশাক খাতের ক্ষতি কিছুটা পোষাতে সর্বোচ্চ 7 দিনের অবচয় খরচ ভর্তুকি হিসেবে দেয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সচিবালয়ে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ নেতাদের সাথে বৈঠক শেষে প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হওয়ায় কাস্টমসের সমস্ত কার্যক্রম বন্ধ ছিল। এতে করে গার্মেন্টস মালিকদের পণ্য খালাসে দেরি হয়। এ সময় বিজিএমইএ সভাপতি এস এ মান্নান কোচি জানান, প্রাথমিক তথ্য মতে শ্রমিকের মজুরি সহ 8,500 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। সাম্প্রতিক সহিংসতায় ব্যবসায়ীদের পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির চিত্র পাওয়ার পরই সরকার পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আর আগামী 2-1 দিনের মধ্যেই সরকারের কাছে ক্ষয়ক্ষতির হিসাব উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। মেহেদি হাসানের রিপোর্ট। গেল 18 জুলাই থেকে শুরু হওয়া প্রায় সপ্তাহব্যাপী সহিংসতায় স্থবির ছিল দেশের ব্যবসা বাণিজ্য। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের সচল হয়েছে শিল্প কলকারখানা সহ সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান।
তবে ঘটে যাওয়া ক্ষয়ক্ষতি নিয়ে চলছে নানা আলোচনা। এমন পরিস্থিতিতে করণীয় ঠিক করতে সরকারের 3 প্রতিমন্ত্রীকে নিয়ে ব্যবসায়ী নেতাদের সাথে আলোচনায় বসেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। এ সময় গেল কয়েকদিনে ক্ষয়ক্ষতির প্রাথমিক চিত্র তুলে ধরেন ব্যবসায়ীরা, চান সরকারের কাছে সহায়তা। বিভিন্ন সেক্টর নিয়ে আমরা বসবো, এই যে এই সপ্তাহের মধ্যে আমরা বসবো, তাহলে আরও আমরা চাইবো তাদের আসলে সমস্যাটা কোথায়, এবং আমরা অবশ্যই সরকারের সাথে একটা পজিটিভ একটা সাপোর্ট চাইবো। সেটা ব্যাংক চ্যানেলে হইতে পারে, সেটা ইনসেন্টিভ হইতে পারে, সেটা করোনার সময় যেভাবে প্রণোদন দিয়েছে সেটা হইতে পারে। 2020 সালে করোনা মহামারীতে সৃষ্ট সংকট মোকাবেলায় ব্যবসায়ীদের আর্থিক প্রণোদনা প্যাকেজ দিয়েছিল সরকার। সাম্প্রতিক সহিংসতায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র পাওয়ার পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। ইনসেন্টিভ প্যাকেজটা যে দিয়েছিল আপনার স্টাডি করার পরে, তো আমরা ওনাদেরকে বলেছি, ওনারা আজকে আমাদেরকে লিখিতভাবে দিবেন, আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করব, তারপর আমাদের যেটা ভালো হবে সেটা আমরা ব্যবসায়ীদের জন্য। বহির্বিশ্বে ইমেজ সংকট পুনরুদ্ধারেও সরকার কাজ করছে বলেও জানান তিনি। গুজব আর যে মিথ্যা কথাগুলি যেটা আপনার সোশ্যাল মিডিয়াতে আর বাইরের যে মিডিয়াতে দেখা, এটা আমার ডেফিনেটলি এটা আমরা কিন্তু আমি এর আগেও বলেছি যে আমাদের বাইরে একটা ইমেজ নিয়ে যে আমাদের সমস্যাটা হয়েছে এটাকে আমাদের রিপেয়ার করতে হবে। সংকট সমাধানে দ্রুতই ব্যবসায়ীদের নিয়ে কেন্দ্রীয় ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করা হবে বলেও জানান সালমান এফ রহমান। শিপিং মিনিস্টারকে নিয়ে এবং সচিবকে নিয়ে, এনবিআরকে নিয়ে আমরা একটা মিটিং করব। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। কোটা বিরোধী আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামায়াতের নেতাকর্মী ও তাদের ভাড়াটে সন্ত্রাসীদের সহিংসতায় গাজীপুরে শত কোটি টাকার বেশি সরকারি সম্পত্তি ধ্বংস হয়েছে। নাশকতাকারীদের দেয়া আগুনে পুড়েছে বিআরটি প্রকল্প, সড়ক ভবন, পুলিশ বক্স, সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয় ও ডেস্কো কার্যালয় সহ অনেক স্থাপনা। দুষ্কৃতিকারীদের খুঁজে বের করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। পুড়ে কয়লা হয়ে পড়ে আছে অনেক অফিসের গুরুত্বপূর্ণ যন্ত্র ও আসবাবপত্র। এই ধ্বংসযজ্ঞ সাক্ষ্য দেয় এখানে দাবি আদায়ের কোনো আন্দোলন হয়নি, বরং পরিকল্পিত নাশকতা চালানো হয়েছে বর্বরোচিত কায়দায়। বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের 25টি স্টেশনের 31টি অ্যাক্সিলেটর পুড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়েও। রেহাই পায়নি সড়ক ভবনে মেরামতের জন্য রাখা যানবাহনগুলো। 25টা স্টেশন, তার ভিতরে আমার অধিকাংশ জায়গায় এসকেলেটর নষ্ট হয়েছে। তো আমাদের মোট 31টা এসকেলেটর নষ্ট হয়েছে, বিবি অংশের 6টা আর রোডসের অংশের 25টা। এটা আমাদের সবচেয়ে বড় ক্ষতি, এবং এটার পরিমাণ আমরা ধরেছি যে 50 থেকে 60 কোটি টাকার উপরে যাবে, এটা আমাদের প্রাথমিক হিসাবে, কিন্তু এটি চলমান আছে, আরও বাড়তে পারে। বিভিন্ন স্টেশনের ধরেন শাটার যেগুলি লাগানো ছিল স্টিলের, সেগুলো কিছু ভেঙে ফেলেছে, পুড়িয়ে ফেলেছে, এবং বেশ কিছু জায়গায় পেভমেন্টের টপ সারফেসে আগুন দেওয়ার ফলে ওইটাও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলা চালানো হয় টঙ্গীতে ডেস্কোর কার্যালয়েও। অফিস ভবনের কন্ট্রোল সেন্টার, কমপ্লিট সেন্টার ও সাবস্টেশনের বিভিন্ন আসবাবপত্র ও সামগ্রী ভাঙচুর করা হয়। ক্ষতির পরিমাণ 6 কোটি টাকার উপরে। লোকাল স্টোর থেকে 11টি মোটরসাইকেল সহ লোকাল স্টোরের মূল্যবান মালামাল তারা লুটতরাজ করে নিয়ে যায়, এবং টঙ্গী পশ্চিম বিও বিভাগের এক অবস্থান সেবা কেন্দ্রের কম্পিউটার সহ প্রিন্টার সহ যাবতীয় মালামাল ভেঙে ফেলে, এবং টঙ্গী সেন্ট্রাল বিও বিভাগের কমপ্লেন সেন্টার ভাঙচুর করে। টঙ্গীতে সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে হামলা চালিয়ে 22টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। সিটি মেয়র জায়দা খাতুনের বাসভবনেও হামলা ভাঙচুর করা হয়। আন্দোলনের আড়ালে এমন নাশকতাকারীদের বিচারের দাবি সুশীল সমাজের। গাজীপুরে যে সকল সম্পদ বিনষ্ট করেছে, কারা বিনষ্ট করেছে, এটা তথ্য অবশ্যই তদন্তের মাধ্যমে আর বের করা সম্ভব। কাজেই গাজীপুরের যে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পন্ন করেছে তাদেরকেও আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, এটাই হচ্ছে আমাদের সকলের কামনা। দুর্বৃত্তদের ধরতে চেষ্টা চলছে জানিয়ে পুলিশ বলছে, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে এরা বিএনপি জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত। আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি, তাদের অধিকাংশই ভাড়া করা লোক, বিএনপি এবং জামাত ইসলামের বা শিবিরের নেতাকর্মী। তারাও তাদের উদ্দেশ্যই ছিল জ্বালাও পড়া করে একটা বড় ধরনের ম্যাসাকার তৈরি করা। এমন নৈরাজ্য যারা চালিয়েছে তাদের আইনের আওতায় আনার দাবি গাজীপুরবাসীর। সমার ইসলাম,
ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কোটা সংস্কার আন্দোলনে ভর করে দেশব্যাপী চলা সহিংসার আঁচ লেগেছে পর্যটন শিল্পেও। দেশের পর্যটন কেন্দ্রগুলো জনশূন্য, লোকসানের মুখে পড়েছেন এই শিল্পে জড়িতরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পাহাড়ি কন্যা রাঙামাটি, বর্ষায় আরও অপরূপ হয় পাহাড়ের দৃশ্য। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য দেখতে এই সময়টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন রাঙামাটিতে। কিন্তু গেল সপ্তাহের কোটা সংস্কার আন্দোলনে ভর করে চলা দুর্বৃত্তদের নাশকতার কারণে ভরা মৌসুমেও পর্যটক শূন্য পর্যটন স্পট ও হোটেল মোটেলগুলো। আমরা এক সপ্তাহে মনে করতেছি প্রায় 3.5 কোটি টাকার মতো আমরা ক্ষতিগ্রস্ত। গাড়ি চলাচল যদি স্বাভাবিক হয়ে যায়, টুরিস্টরা আগের মতো রাঙামাটিতে বেড়াতে আসবে। এতে লোকসানের মুখে পর্যটন শিল্পে জড়িত সংশ্লিষ্টরা। দেশের পরিস্থিতিও খারাপ, তো আমরাও অলসতায় দিন কাটাচ্ছি। বেচা বিক্রি একদমই নাই বললেই চলে। তো আমাদের বোটের ভাড়া হয় নাই, বিশেষ করে আমাদের চালক ভাইরা যেহেতু দিন আনে দিন খায়। সবুজ চা বাগান, প্রাকৃতিক সৌন্দর্য এবং নৈসর্গিক আকর্ষণের এক অনন্য স্থান মৌলভীবাজার। এই সময়টায় পর্যটকদের পদচারণায় মুখর থাকার কথা পর্যটন স্পটগুলোতে। সংশ্লিষ্টরা বলছেন, আতঙ্ক কাটিয়ে উঠতে না পারায় এখানেও আসছেন না পর্যটকরা। মুখ থুবড়ে পড়েছে হোটেল, রিসোর্ট থেকে শুরু করে মণিপুরি তাঁত শিল্প। বর্তমানে আমরা বলতে গেলে গেস্ট শূন্য। আমরা জানি না যে আসলে আগামীতে কবে আবার শ্রীমঙ্গল তার নিজের প্রাণ ফিরে পাবে। যেমন 10 জন কর্মচারী আছে, তাদেরকে রাখা হয়েছে গেস্টকে এন্টারটেইন করার জন্য, তাদেরকে লুক আফটার করার জন্য, কিন্তু একটা গেস্টও নাই, কিন্তু তাদের বেতন আমাকে ঠিকই দিতে হচ্ছে। এভাবেই জেলা পরিষদ, হর্টিকালচার পার্ক, জেলা প্রশাসন পার্ক সবই যেন জনশূন্য। খাগড়াছড়ির যে পর্যটন স্পটগুলো পর্যটকে মুখর থাকতো, এখন সেখানে নেই পর্যটক, নেই কোলাহল। প্রায় এক সপ্তাহেরও বেশি সময় জুড়ে এই অবস্থা চলছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশব্যাপী সহিংসতায় প্রতিদিনের ক্ষতি লক্ষ টাকা। পর্যটন এলাকাগুলোতে ঘুরতে আসতেছে না, আমাদের এখন বেচা বিক্রি অনেক কম। এই উদ্ভূত পরিস্থিতির কারণে আমাদের প্রায় 80 থেকে 90% লোকসান হয়েছে। আবারও প্রাণ ফিরবে পর্যটন স্পটগুলোতে, এমনটাই প্রত্যাশা সবার। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আবারও সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ইসরায়েলে অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলা, লেবাননে পাল্টা আক্রমণ তেল আবিবের। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। পরিবেশ সংক্রান্ত মামলার আদালতের আদেশ থাকলেও প্রয়োগ নেই। ইটভাটা ভেঙে দিলে আবারও গড়ে উঠছে অবৈধ ইটভাটা। প্রতিনিয়তই গাড়ির কালো ধোঁয়া, শব্দ দূষণ, পলিথিন পরিবেশ ধ্বংস করছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ আদালত বৃদ্ধি, আইন মানাতে কঠোর পদক্ষেপ ও সংশোধন করতে হবে পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত আইন। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। ঢাকা ও আশপাশের 4 জেলায় অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছিলেন আদালত। এসব ইটভাটা বন্ধ করে তালিকাও জমা দেওয়া হয়। কিছুদিন পর আবারও গড়ে ওঠে অবৈধ ইটভাটা। রাজধানীর নদীগুলো দখল দূষণে মৃতপ্রায়, পলিথিন ব্যবহারও চলছে যথেচ্ছাভাবে, অথচ এসব বন্ধে আছে উচ্চ আদালতের রায়। হাইকোর্টের নির্দেশনার মাধ্যমে অনেক সময় ইটভাটা বন্ধ করা হয়, এবং যে বন্ধ করার যেটা নিয়ম, সেটা ওনারা যেটা করেন, প্রতিবেদন দেয়, সেটা হলো মোবাইল কোর্ট করে 1 লাখ টাকা ফাইন করে, এবং এইটা প্রতিবেদন দিয়ে দেয়। কোর্টও দেখে যে হ্যাঁ কাজ করেছে, কিন্তু ওই লোকটা আজকে 1 লাখ টাকা দেওয়ার পরে কালকে থেকে আবার ইটভাটা পরিচালনা করে। যারা উপজেলা লেভেলে আছেন, প্রত্যেকটা জায়গায় এলআর ফান্ডে ইটভাটা মালিকরা প্রচুর টাকা দেন এবং বিভিন্নভাবে তাদেরকে প্রভাবিত করেন, অর্থ দিয়ে দিয়ে, যার ফলে ওই ইন্টারেস্টটা তারা ছাড়তে পারেন না। সারা দেশে পরিবেশ সংক্রান্ত আদালত মাত্র 3টি। বিভিন্ন সময় আইনজীবীরা পরিবেশ রক্ষায় আদালত থেকে বেশ কিছু রায় পেয়েছেন, তবে বাস্তবায়ন না দেখে হতাশ তারাও। যেখানে পরিবেশের সমস্ত কোর্টগুলো করার জন্য নির্দেশনা আছে, তবে এখন পর্যন্ত আমাদের যে দুর্বলতা, সেটা হলো সব জেলায় কিন্তু পরিবেশ আদালত এখনো হয়নি। এটা হয়তো জাজের স্বল্পতার কারণে হতে পারে, যে কোনো কারণে হোক। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরিবেশ দূষণ সংক্রান্ত কোনো বিষয়ে পরিবেশ অধিদপ্তরে প্রথম অভিযোগ দিতে হয়। 60 দিনের মধ্যে অধিদপ্তর কোনো পদক্ষেপ না নিলে ভুক্তভোগী সংশ্লিষ্ট
আদালতে মামলা করতে পারে। অবৈধ পলিথিন জব্দ, ইটভাটা, শব্দদূষণ, পাহাড় কাটা, জলাশয় ভরাট, নির্মাণ সামগ্রী দিয়ে পরিবেশ দূষণ সহ কয়েকটি কারণে জরিমানা ও কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। তবে ভ্রাম্যমাণ আদালত অর্থদণ্ড করলেও অধিকাংশ ক্ষেত্রে দোষীদের কারাদণ্ড হয় না। আর পরিবেশ আদালতে যে মামলাগুলো হয় এখন, সেখানে আপনার অধিকাংশ ক্ষেত্রে মোবাইল কোড করার পরে ফাইন করে। আমরা একটা কালচার দেখছি এখন যে টাকা আদায়ের একটা উদ্দেশ্য থাকে, অর্থাৎ পরিবেশের ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় টাকা আদায় করা, ফাইন করে দিল এবং ওরা আবার চালাতেও থাকে, যার ফলে মামলাটা কম সংখ্যা। গাছ কাটা বন্ধে নেই কোনো আইন, তাই পরিবেশ আইন সংশোধন করার পরামর্শ আইন বিশেষজ্ঞদের। কুষ্টিয়ার একটা ইনসিডেন্ট হয়, সেখানে দেখা যায় যে প্রায় 10,000 গাছ কেটে ফেলার জন্য মানে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে আমি সংক্ষুব্ধ হয়ে ওই সময়ে যখন হিটওয়েভ চলে সেই সময় আমি একটি মামলা করি। এই রুল চাই যে কেন একটি নীতিমালা তৈরি করা হবে না গাছ লাগানো এবং গাছ কাটার ক্ষেত্রে। পরিবেশ সংক্রান্ত মামলার আদালতের আদেশ দ্রুত বাস্তবায়ন চান তারা। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে 2 মেয়ে সহ স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে বিজয়পাড়ায় নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে বাড়িতে কারো কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা এসে তাদের মরদেহ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ এসে মরদেহগুলো উদ্ধার করে। নিহতরা হলেন বিজয়পাড়া গ্রামের ব্যবসায়ী সোহাগ মিয়া, তার স্ত্রী জান্নাত বেগম, বড় মেয়ে ফাহিমা ও ছোট মেয়ে তাহমিদা। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা পুলিশের। এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলার ঘটনায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করে লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার লেবাননে হিজবুল্লাহর অন্তত 7টি স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় দেশটির প্রতিরক্ষা বাহিনী। তবে হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি আইডিএফ। এদিকে লেবাননে হামলার জেরে ইসরায়েলকে নজিরবিহীন পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ইরান। লেবাননে ইসরায়েলের যে কোনো বোকামি আচরণ মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঝুঁকি বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা তৈরি করবে বলে জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। গাজায় সংঘটিত অপরাধ থেকে বিশ্বের মনোযোগ সরাতে হিজবুল্লাহকে ইসরায়েল বলির পাঁঠা হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ তেহরানের। এর আগে শনিবার ইসরায়েলের গোলান মালভূমিতে রকেট হামলায় শিশুসহ 12 জন নিহত হয়। এর জন্য তেল আবিব হিজবুল্লাহকে দায়ী করলেও তা অস্বীকার করেছে গোষ্ঠীটি। অলিম্পিকে দ্বিতীয় স্বর্ণের দেখা পেয়েছে আয়োজক ফ্রান্স। ক্রস কান্ট্রি মাউন্টেন সাইক্লিংয়ে নারী এককে ক্যারিয়ারের চতুর্থ অলিম্পিকে এসে স্বর্ণপদক পেলেন ফ্রান্সের পলিন ফেরা-প্রেভো। ছেলেদের 10 মিটার এয়ারে পিস্তলে সোনা জিতেছেন চীনের শিয়ে ইউ। নারীদের 10 মিটার পিস্তলে স্বর্ণ জিতেছেন দক্ষিণ কোরিয়ার ও হুইয়ে জিন। অলিম্পিক ইতিহাসের রেকর্ড 243.2 স্কোর করে এই পদক জিতেছেন কোরীয় এই অ্যাথলেট। এ নিয়ে প্যারিস অলিম্পিকে 2টি স্বর্ণ পেল দক্ষিণ কোরিয়া। এই ইভেন্টে রূপা জিতেছেন তারই স্বদেশী কিম ইয়েজি। সব মিলিয়ে 3টি স্বর্ণ ও 1টি ব্রোঞ্জ জিতে পদক তালিকার 2-এ চীন। 3টি স্বর্ণ 2 রূপায় তালিকার শীর্ষে অবস্থান করছে অস্ট্রেলিয়া। 2টি স্বর্ণ 2টি রূপা ও 1টি ব্রোঞ্জ নিয়ে তৃতীয় স্থানে আছে ফ্রান্স। এছাড়া 1টি করে স্বর্ণ পেয়েছে যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, জাপান, কাজাখস্তান, জার্মানি, হংকং। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সরকার মূল দাবি মেনে নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার, জানালেন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। বাংলাদেশকে নিয়ে সহিংস খেলা আর খেলতে দেয়া হবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের বিচারের আশ্বাস। কোটা আন্দোলন নিয়ে সহিংসতায় 147 জনের মৃত্যুর খবর পেয়েছে সরকার। রয়েছেন ছাত্র, পুলিশ সহ বিভিন্ন পেশার মানুষ। 10 দিন পর চালু মোবাইল ইন্টারনেট, সামাজিক মাধ্যমকে মানতে হবে দেশের আইন, কর্তৃপক্ষকে চিঠি। বেনজিরের বিরুদ্ধে মিলেছে সন্দেহজনক লেনদেনের প্রমাণ, হাইকোর্টে দুদকের অগ্রগতি প্রতিবেদন। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।